2025-এর ডিসেম্বর মাস মুম্বাইয়ের বাইকুল্লার কাছে ডক্টর ভাউদাজি লাড মিউজিয়ামে একটা প্রদর্শনী চলছে। 150 বছরের বেশি পুরনো এই মিউজিয়ামটা মুম্বাইয়ের প্রাচীনতম মিউজিয়াম। প্রদর্শনীর একটা ছবির দিকে দর্শকদের নজর চলে গেল। ঝোপঝাড়, কাটা গাছ, বেড়া, কিছু কাস্টমস পোস্ট ইত্যাদি একটা অদ্ভুত ছবি ফুটিয়ে তোলা। কি ছিল এটা? মডার্ন আর্ট, যেটা একবারে দেখে ঠিক সহজে বোঝা যায় না? না, এটা ছিল ব্রিটিশদের তৈরি করা একটা দেওয়াল বা বেড়া, ইংলিশে যাকে বলা হয় হেজ, তার ছবি। গ্রেট ওয়াল অফ চায়নার আদলে এই 4000 কিলোমিটারের দেওয়াল বা হেজকে বলা হতো গ্রেট হেজ অফ ইন্ডিয়া। ভাবুন তো, এত লম্বা একটা দেওয়াল এতদিন ভারতের বুকে ছিল, সেটা আমরা কতজন জানি? ইতিহাসের পাতা থেকে মুছে গেছে, নাকি মুছিয়ে দেওয়া হয়েছে অনেক কিছুর মতো। ভারতের বুক চিরে আড়াআড়িভাবে ছিল এই প্রাচীর, হিমালয়ের পাদদেশ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ সেই দেওয়ালটির ইতিহাস আর তার পেছনের মর্মান্তিক কাহিনী নিয়ে আপনাদের সামনে দত্ত টক্সে আমি প্রবাল দত্ত। রয় মোকসাম নামের একজন ব্রিটিশ লেখক, বিবিসি রিপোর্ট আর আমাদের সাবস্ক্রাইবার এবং ইতিহাসের ছাত্র চিন্তন গিরির রিসার্চের উপর ভিত্তি করে আজকের প্রতিবেদন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেক অজানা ইতিহাস জানতে পারবেন। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ইট, পাথর বা সিমেন্ট দিয়ে তৈরি নয়, এই দেওয়ালটা তৈরি ছিল বুনো গাছপালা, কাটা গাছ, বিছুটি গাছ ইত্যাদি দিয়ে। আর সাথে ছিল কয়েক হাজার প্রহরী। এই দেওয়াল এতটাই নিশ্ছিদ্র ছিল যে কোনো মানুষ বা জন্তুর পক্ষে পার করা সম্ভব ছিল না। প্রথমে এই দেওয়ালটা তৈরির কাজ শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং শেষ হয় ব্রিটিশ রাজের সময় গিয়ে। কিসের জন্য এই নিশ্ছিদ্র দেওয়াল? লবণ কর বা সল্ট ট্যাক্সকে লাগু করার জন্য। পলাশির যুদ্ধের পর বাংলা সহ পূর্ব ভারতের ওপর মারাত্মক সল্ট ট্যাক্স আরোপ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অন্য জায়গা থেকে সল্ট কেউ যাতে লুকিয়ে নিয়ে এসে ব্রিটিশদের রাজস্ব আদায়ের ক্ষতি না করে দেয়, তাই এই দেওয়াল তোলা হয়েছিল। বাংলা, বিহার সহ পুরো পূর্ব ভারতের মানুষের পাতে তখন নুনের আকাল। আক্ষরিক অর্থেই নুন আনতে পান্তা ফুরোয় এরকম অবস্থা। প্রাচীন যুগ থেকেই সল্টকে বলা হতো সাদা সোনা, কারণ সল্ট ছিল সব ধরনের মানুষের জন্য অত্যাবশ্যক জিনিস, যা ছিল প্রাকৃতিক এবং আজকের মতো এত সহজলভ্য ছিল না। তাই নুনের মতো মহামূল্যবান জিনিসের উপর একাধিপত্য বজায় রাখাটা ব্রিটিশদের রাজস্ব আদায়ের জন্য খুবই জরুরি ছিল। 1600 সালের ইংরেজি নববর্ষের দিন জন্ম নিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সবচেয়ে দীর্ঘ সময় ধরে যেই জিনিসটা ছিল তাদের ইনকামের উৎস, সেটা হলো ভারতের নুন। একটা ছোট্ট কুইজ, স্যালারি অর্থাৎ মাইনে, এই স্যালারি কথাটা কোথা থেকে এসছে? পজ করে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। স্যালারি এই কথাটা এসছে সল্ট এর থেকেই। রোমান সৈন্যদের কখনো কখনো মুদ্রার বদলে এই সল্ট দিয়ে মাইনে দেওয়া হতো, সেই থেকেই স্যালারি। সল্ট ছিল এতটাই মহামূল্যবান যে তাকে সোনা, রূপা বা মুদ্রার মতো ব্যবহার করা হতো। আজ যেমন সারা পৃথিবীর পেট্রোলের ওপর আমেরিকা দখলদারি বজায় রাখতে চাইছে, আজ থেকে 200 বছর আগে ভারতের মতো উপনিবেশগুলোর লবণের উপর একাধিপত্য বজায় রাখতে চাইতো ব্রিটিশ সরকার। আর তার থেকেই শুরু এই নির্মম অত্যাচারের ইতিহাস। 19 শতাব্দীতে এই দেওয়াল তোলার কাজ কে করেছিলেন? অ্যালেন অক্টোভিয়ান হিউম, যাকে আমরা চিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হিসেবে। আসলে তিনি ছিলেন ব্রিটিশদের রাজস্ব বিভাগের সচিব। কিভাবে রাজস্ব আদায়ের নামে নতুন নতুন পদ্ধতিতে ভারতের সাধারণ মানুষকে শোষণ করা যায়, সেই ব্যাপারে তার উদ্ভাবনী ক্ষমতার কোনো শেষ ছিল না। পশ্চিম ভারতের গুজরাট, রাজস্থান এবং দক্ষিণ ভারত থেকে সস্তা নুন বাংলাতে আনা বন্ধ করার জন্য এই দেওয়াল তুলেছিলেন ভারতের বুকে। এই দেওয়ালের জন্য নুনের অভাবে মারা যায় অসংখ্য মানুষ। আমরা জানি যে নুনের সঙ্গে থাকে সোডিয়াম, আয়োডিন ইত্যাদি, যেগুলো আমাদের শরীরের দরকার পুষ্টির জন্য, শরীরের ইমিউনিটির জন্য। বিশাল কর চাপিয়ে আমাদের দেশের সাধারণ মানুষকে রোগাক্রান্ত করে স্লো ডেথের দিকে ঠেলে দিয়েছিল ব্রিটিশ সরকার। আর এই দেওয়াল রক্ষণাবেক্ষণের কাজে প্রহরী হিসাবে নিয়োগ করা হতো কাদের? মূলত পাঠান
বা বহিরাগত মুসলমানদের। অর্থাৎ এখানেও ডিভাইড অ্যান্ড রুল, যাতে এই প্রহরীরা স্থানীয় মানুষদের দুর্দশার প্রতি সহানুভূতিশীল না হয়ে পড়ে। যদি নিরুপায় হয়ে দরিদ্র কেউ বেড়াটপকে নুন চুরি করতে গিয়ে ধরা পড়ে, তাহলে তার প্রতি যেন এই প্রহরীরা যথেষ্ট নির্মম হতে পারে, তার জন্যই এই ব্যবস্থা। ঊনবিংশ শতাব্দীর শেষ আস্তে আস্তে এই দেওয়ালটা আবার উপড়ে ফেলা হয়। ইতিহাসের থেকে হারিয়ে যায় এই দেওয়ালটা। 1994 সালে ইতিহাসের পাতা ঘাঁটতে ঘাঁটতে এর কথা জানতে পারেন রয় মোকসাম নামের একজন ব্রিটিশ ঐতিহাসিক। তার মাধ্যমেই সারা পৃথিবী জানতে পারে এই মর্মান্তিক অত্যাচারের ইতিহাসের কথা। সাল 1994, রয় মোকসাম নামের একজন ঐতিহাসিক লন্ডনের এক বুক স্টোরে বই ঘাটাঘাটি করতে গিয়ে হঠাৎ একটা বইয়ের খোঁজ পান। নাম রাম্বলস অ্যান্ড রিকালেকশন অফ অ্যান ইন্ডিয়ান অফিসিয়াল। উইলিয়াম স্লিম্যান নামের একজন ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির রেভিনিউ অফিসারের লেখা। বাংলার বুকে ব্রিটিশদের দমন পীড়নের নীতিকে কার্য করার জন্য এই স্লিম্যান খুব দক্ষ ছিলেন। ব্রিটিশরা তাকে খুব পছন্দও করত। তার চোখে দেখা ভারতবর্ষকে তিনি লিখে গেছেন এই বইটাতে। পাবলিশ হয়েছিল 1844 সালে। ওই বইতে একটা চ্যাপ্টার ছিল ট্রানজিট ডিউটি ইন ইন্ডিয়া। সেই চ্যাপ্টারটা পড়তে গিয়ে রয় মোকসামের নিজের পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছিল। কি চূড়ান্ত নির্মমতার পরিচয় দিয়ে গেছেন তাদের পূর্বপুরুষরা, অর্থাৎ ব্রিটিশরা। এই চ্যাপ্টারে সেই গ্রেট হেজ অফ ইন্ডিয়ার উল্লেখ পায় ঐতিহাসিক রয়, যেই হেজটার আজ আর কোনো অস্তিত্ব নেই। ইতিহাসের পাতা থেকেও মুছে দেওয়া হয়েছে। ব্রিটিশ হলেও রয় একজন ভীষণ রকম ভারতবাদী ঐতিহাসিক। বহুবার ভারতে এসেছেন, কিন্তু এই ভয়ঙ্কর দেওয়ালটার কথা তিনিও জানতেন না। ঠিক করলেন ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা এই জঘন্য অত্যাচারের ব্যাপারটাকে তুলে ধরতে হবে সারা পৃথিবীর সামনে। দ্য গ্রেট হেজ অফ ইন্ডিয়া নামের একটা বই লিখে ফেললেন। কি লেখা ছিল তাতে? 1757-তে বাংলার বুকে দেওয়ানি সত্ত্ব লাভ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারপর শুরু হয় ব্রিটিশদের অর্থনৈতিক শোষণ। নুনের ওপর পুরোপুরি মনোপলি স্থাপন করে ব্রিটিশরা। চড়া দামে নুন কিনতে হতো সরকারি দোকানগুলোর থেকে। 1784-তে এক বছরে লবণ থেকে কোম্পানির ইনকাম হয়েছিল 62 লক্ষ টাকা। সেই সময়ের হিসাবে একদম জ্যাকপট বলা যেতে পারে। 76-এর মন্বন্তরের সময়তেও এই দাম এক চুল কমানো হয়নি। ভারতের অন্য জায়গা থেকে নুন বাংলাতে আনতে হলে চড়া দামে এক্সাইজ ডিউটি দিতে হতো। এইবার কেউ যাতে লুকিয়ে গুজরাট বা অন্য জায়গাতে যেখানে কম দামে নুন পাওয়া যায় সেখান থেকে নুন বাংলাতে আমদানি করতে না পারে, তাই প্রথম দিকে কাঁটাতার, কাঠের গুঁড়ি ইত্যাদি দিয়ে পূর্ব ভারতকে বাকি দেশ থেকে আলাদা করা শুরু হলো এই কোম্পানির আমলে। আস্তে আস্তে এই দেওয়ালটার দৈর্ঘ্য বাড়তে শুরু করলো। অ্যালেন অক্টাভিয়ান হিউমের সময় কাঁটা গাছ দিয়ে এই দেওয়ালের পুনর্নির্মাণ হয়। বাবুল গাছ, কাঁটাযুক্ত ন্যাশপাতি, জট বাঁধা কাঁটা ঝোপ ইত্যাদি দিয়ে 8 থেকে 12 ফুট উঁচু জীবন্ত দেওয়াল। হিউম গর্ব করে বলেছিলেন যে মানুষ কেন, একটা ইঁদুরও গলতে পারবে না এই দেওয়াল দিয়ে। 1869-এ এই দেওয়ালটার দৈর্ঘ্য হয়ে দাঁড়ালো 4000 কিলোমিটার। 12,000 প্রহরী এর উপর নজরদারি করত, আর বছরে 16 লাখ টাকা খরচ হতো এর পেছনে। কিন্তু গল্প এখনও বাকি। মেডেলিন বান্টিং নামের একজন রিপোর্টার 2001-এ দ্য গার্ডিয়ান পত্রিকাতে উল্লেখ করেছেন যে এই দেওয়াল তৈরি ব্রিটিশদের একটা বিকৃত মানসিকতার পরিচয়। লবণকে যদি কন্ট্রোল করা যায় তাহলে ভারতের বুকে সমস্ত ধরনের ট্রেডের উপর কন্ট্রোল আনা যাবে, এটা ব্রিটিশরা জানতো। যত লবণ নির্মাতা কোম্পানি ছিল তাদেরকে হয় ইংরেজদের সাথে পার্টনারশিপ করতে হবে ব্যবসা চালাতে গেলে, না হলে ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। এই বেড়ার দুপাশে সৈন্য ঘাঁটি বানানো হলো। 5 টাকা মাসিক মাইনেতে এই সৈন্যরা দিনে 12 ঘন্টা ডিউটি দিত, যাতে কেউ লবণ নিয়ে এদিক থেকে ওদিকে না যেতে পারে। যদি কোনো গরিব এক মুঠো লবণ লুকিয়ে এপাশ থেকে ওপাশে নিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে ধরা পড়ত, তখন তাকে পিটিয়ে আধমরা করে দেওয়া হতো একদম জনসমক্ষে। তার উপর এমন আর্থিক জরিমানা করা হতো যে তার থেকে সারা জীবন মুক্তি পাওয়া সম্ভব ছিল না। মুন্সি প্রেমচাঁদের নমক কে দারোগা এই ঘটনার উপরে লেখা।
ভারতের বুকে হাজার হাজার সাধারণ মানুষকে এক ফোঁটা নুনের জন্য অপরাধী বলে দাগিয়ে দেওয়া হতো। 1877-এ এক বছরে 6,700 জন লোককে জেলে পাঠানো হয়েছিল নুনসহ ধরা পড়ার কারণে। সেই সময় জনসংখ্যার নিরিখে এটা কিন্তু ছিল বেশ বড় সংখ্যা। সেই বছরই কয়েকশো বিপ্লবী এর বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরু করেন। অপরাধী বলে তাদেরকে দাগিয়ে দেওয়া হলো, এরা কিন্তু কেউই অপরাধী ছিলেন না। তিলে তিলে মৃত্যুবরণ করার থেকে অস্ত্র তুলে নেওয়াকে এরা শ্রেয় বলে মনে করেছিলেন। 1870-এর ব্রিটিশ রিপোর্টে বলে যে বাংলাতে নুনের কনজামশন 7.3 কেজি থেকে 3.6 কেজি হয়ে গিয়েছিল, অর্থাৎ অর্ধেকেরও নিচে। দাদাভাই নওরোজির হিসেব মতো সেই সময় ভারতের বুকে সাধারণ মানুষের মাসিক আয় ছিল মাত্র 1.5 টাকা। নুন কিনতে মানুষের মাসিক খরচ ছিল প্রায় 2 মাসের আয়ের সমান। ভাবতে পারছেন কীরকম সঙ্গীন অবস্থা ছিল বাংলার মানুষদের। ব্রিটেনের থেকে ভারতে নুনের দাম ছিল 30 গুণ বেশি। এই সময় একের পর এক লাগাতার ভয়ঙ্কর মহামারী হয় বাংলার বুকে, কিন্তু লবণের দাম এক চুল কম করেনি ব্রিটিশরা। রয় মোকসাম বলেছেন যে সোডিয়ামের অভাবে রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা সাধারণ মানুষের ছিল না। কয়েক কোটি মানুষের মৃত্যু হয়। ভাবুন তো আমাদের পূর্বপুরুষরা কতটা অর্থনৈতিক শোষণকে সহ্য করেছেন। গ্রামকে গ্রাম ছারখার হয়ে যেত রোগ আর মহামারীতে। তারপর আজকের দিনে কেউ যদি বলে যে ব্রিটিশ আমল নাকি বাংলার নবজাগরণের সময়, তখন কি নিজেদের প্রতি একটু লজ্জাও হয় না? যেই সময় বাংলার গ্রামের রাস্তা দিয়ে হেঁটে গেলে মৃত মানুষের পচা গলা দেহ, কঙ্কাল ইত্যাদি দেখা পাওয়া যেত, সারি সারি শেয়াল শকুন ছিঁড়ে খাচ্ছে, সেটা আমাদের নাকি নবজাগরণের সময়? হ্যাঁ, কলকাতার বুকে অনেক মনীষীর জন্ম হয়েছে সেই সময়, কিন্তু সারা বাংলা তখন ধুঁকছে ইংরেজদের অত্যাচারে। এমনকি সেই সময় ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটর স্যার জন স্ট্রেসি এবং তার ভাই রিচার্ড স্ট্রেসি একে বলেছিলেন একটা দানবীয় ব্যবস্থা। এরপর একটা সময় এলো যখন রাতারাতি এই দেওয়ালকে আবার তুলে দেওয়া হলো। 1879-তে এই দেওয়াল তুলে দেওয়ার পেছনে কিন্তু কোনো মানবিক কারণ ছিল না। এই সময় রেল নেটওয়ার্ক আস্তে আস্তে তৈরি হলো। নুনের যে পুরো সাপ্লাই চেনটা ছিল তার উপর কবজা করে নিয়েছিল ইংরেজরা। তাই স্মাগলিংয়ের আর কোনো সুযোগই থাকলো না। বরং 1882-তে একটা ভয়ঙ্কর লবণ আইন আনা হলো। লবণ উৎপাদন বিক্রির ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি হলো। এরই বিরুদ্ধে গান্ধীজির ডান্ডি মার্চ হয়েছিল 1930-এ। সেই লবণ সত্যাগ্রহ ছিল মূলত ভারতে ব্রিটিশ সরকার দ্বারা আরোপিত লবণ করের বিরুদ্ধে দেশীয় প্রযুক্তিতে লবণ বানানোর আন্দোলন। সেই আন্দোলনের ঢেউ বাংলা তথা স্বদেশী আন্দোলনের আতুরঘর এবং প্রাণকেন্দ্র মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছিল। মেদিনীপুরে সত্যাগ্রহ আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল সমুদ্র উপকূলবর্তী অঞ্চলসমূহ, যেমন রামনগর, বাকশালঘাট, পিছাবনি, কালিন্দী ইত্যাদি। এই আন্দোলন দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূল এলাকাতে স্বদেশী আন্দোলনের চেহারা নেয়। আন্দোলনকারীরা বিভিন্ন অঞ্চলের জায়গায় জায়গায় পুকুর খনন করেন। এইরূপ একটা পুকুর হলো হাড়ি পুকুর। এই পুকুরগুলোর মাটি দিয়ে তারা হাড়ি তৈরি করে। একেবারে স্বদেশী প্রযুক্তির সাহায্যে তারা হাড়িগুলোর মধ্যে পার্শ্ববর্তী সমুদ্রের নোনা জলকে ব্যবহার করে সূর্যের রোদের তাপের সাহায্যে প্রথম দেশীয় প্রযুক্তিতে লবণ তৈরি করেন। পরবর্তীকালে এই প্রক্রিয়া পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং ব্রিটিশ বিরোধী লবণ আন্দোলনের সূত্রপাত ঘটায়। এই আন্দোলনের সময় সাধারণ মানুষের সঙ্গে ব্রিটিশ পুলিশদের সংঘাত বাধে। পিছাবনি, বাকশালঘাট সহ বহু জায়গাতে আন্দোলনকারীরা মৃত্যুবরণ করেছিলেন পুলিশের গুলিতে। শেষ পর্যন্ত আন্দোলনকারীদের সক্রিয় আন্দোলনের প্রভাবে ব্রিটিশ সরকার কিছুটা পিছু হটতে বাধ্য হয়। ইংরেজরা লবণ আইনকে একটুখানি হালকা করে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে লবণ উৎপাদনের অধিকার দেয়, শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত ব্যবহারের জন্য। লবণের উপর ব্রিটিশদের মনোপলি থেকেই গেল। লবণ তৈরির অধিকার পাওয়ার পরই আচার্য প্রফুল্লচন্দ্র রায় বাংলাদেশের যুব সমাজকে লবণ তৈরি সহ ব্যবসায় উৎসাহিত করতে উদ্যোগী হন। মন্দারমণি থেকে ঢিলছড়া দূরত্বে একটি জায়গা হলো দাদন পাত্রবার। কলকাতার কয়েকজন সম্পন্ন শিক্ষিত যুবককে উৎসাহিত করে 1934 সালে প্রফুল্লচন্দ্র রায় মেদিনীপুরে দাদন পাত্রবারের নির্জন সমুদ্র উপকূলে গড়ে তোলেন বেঙ্গল সল্ট কোম্পানি লিমিটেড। তিনিই ছিলেন কোম্পানির চেয়ারম্যান। ম্যানেজিং এজেন্ট হলেন কলকাতার হাটখোলা দত্ত পরিবারের মনুজেন্দ্র দত্ত।
প্রায় 1600 একর জমির উপর এই কারখানাতে কাজ করতেন বিভিন্ন রাজ্যের প্রায় 500 শ্রমিক। 1961 সালে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় কারখানা পরিদর্শন করেন। লবণ শিল্পের উন্নতির জন্য ফরাসি বিশেষজ্ঞদের নিযুক্তও করেছিলেন তিনি। বিশেষজ্ঞদের দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে কোম্পানির 23% শেয়ার কিনে নেয় রাজ্য সরকারের শিল্প দপ্তর। তারপর প্রায় 2 দশক ভালোভাবেই চলেছিল কারখানাটি। 1987 সাল থেকে কারখানাটি ক্রমে রুগ্ন হতে শুরু করে। 90-এর দশকের শুরু থেকেই বাড়তে থাকে কারখানার লোকসানের বোঝা। 2000 সালে বন্ধ হয়ে যায় কারখানাটি। 90-এর দশকে জীবিকার স্বার্থে কারখানার 60 জন শ্রমিক 500 একর জমিতে সমবায়ের মাধ্যমে লবণ উৎপাদনের কাজ শুরু করেন। আজও সেটা চলছে। এছাড়াও ওই অঞ্চলে সেই 30-এর দশকেই তৈরি হয়েছিল আরও বেশ কিছু বেসরকারি কোম্পানি, আজ যাদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া খুব মুশকিল। এবার ফিরে আসি সেই গ্রেট হেজের কথাতে। সেই রয় মোকসামের কি হলো? 1998-এ রয় মোকসাম উত্তরপ্রদেশের ইটাওয়া গ্রামে গিয়ে পৌঁছন। সেখানে গিয়ে তিনি সেই কাটা গাছগুলোর অবশিষ্ট খুঁজে পান, যেগুলো একসময়ের গ্রেট হেজ অফ ইন্ডিয়ার পার্ট ছিল। এখন সেগুলো লম্বাতে প্রায় 20 ফুট হয়ে দাঁড়িয়েছে। রয় মোকসাম একবার ফ্রান্সের এক নিউক্লিয়ার এনার্জি কনফারেন্সে লেকচার দিতে গিয়ে বলেন যে দ্য গ্রেট হেজ অফ ইন্ডিয়ার মতো একটা ভয়ঙ্কর জিনিসের কথা যদি আজ ইতিহাস থেকে মুছিয়ে দেওয়া যেতে পারে, তাহলে পরমাণু বোমাতে একদিন যে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে সেটাও একদিন হয়তো ইতিহাস থেকে মুছে যাবে। লন্ডনের ইউনিভার্সিটি কলেজের আর্কিটেকচার ডিভিশনের শিক্ষক এইসলিং ও ক্যারল বলেছেন যে এই ধরনের গাছ লাগানো হয় সাধারণত জমির ক্ষয় রোধ করতে বা ধস নামা বন্ধ করতে, কিন্তু এইভাবে কাটা গাছকে এরকম নিষ্ঠুরভাবে ব্যবহার করার ইতিহাস সারা পৃথিবীতে নেই। শিলা গিলানি নামের একজন ব্রিটিশ নাট্যশিল্পী বলেছেন যে এই ধরনের অর্থনৈতিক দেওয়াল শুধু জমিকে আলাদা করে, শুধু তাই নয়, অর্থনীতি, মানুষের জীবন, স্বাস্থ্য সব কিছুর ওপর আঘাত হানে। অ্যালেন অক্টোভিয়ান হিউমের ফটোকে সামনে রেখে তিনি তার দেশবাসীকে নাটকের মধ্যে দিয়ে জানিয়েছেন যে তাদের পূর্বপুরুষরা অর্থাৎ ব্রিটিশরা আমাদের পূর্বপুরুষদের ওপর কিভাবে অকথ্য অত্যাচার করেছে এই উপনিবেশের যুগে। আজকের যুগের ব্রিটিশরা কিন্তু অনেকেই এগিয়ে আসছেন, তাদের পূর্বপুরুষদের কালো ইতিহাসকে নির্দ্বিধায় তারা স্বীকার করে নিচ্ছেন। কিন্তু দেখুন, আজকের দিনেও ভারতের বুকে বসে যদি একজন ভারতীয় আমাদের প্রাচীন ভারতের গৌরবের ইতিহাসকে, আমাদের উপর হওয়া হাজার বছরের অত্যাচারের ইতিহাসকে তুলে ধরে, তখন তার দিকে কত রকম বাছা বাছা বিশেষণ ছুড়ে দেওয়া হয়। তখন প্রশ্ন জাগে, আমরা কি সত্যি স্বাধীন হয়েছি? চোখ মেলে তাকাতে শিখেছি? আর কবে আমরা একটু সমব্যথী হব আমাদের পূর্বজদের প্রতি, গর্বিত হব তাদের অবদানের প্রতি? প্রশ্নগুলো আপনাদের সামনে রেখে শেষ করছি আজকের প্রতিবেদন। দেখা হবে পরের প্রতিবেদনে। যেতে যেতে অনুরোধ করব যে যদি এই ধরনের প্রতিবেদনগুলো ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।